জয় ভীম প্রথমে গান গেয়েছিলেন আগুনের পরশমণির মতো ছড়িয়ে গেছে সবার চেতনায় এবং আপনারা আম্বেদকরের ধারণা বহন করে চলেছেন নিজেদের প্রাথমিক জীবনে। তাদেরকে আমার পক্ষ থেকে নীল অভিনন্দন। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তাধারা দিগদিগন্তে ছড়িয়ে দিন। বাবা সাহেব অমর রহে। বাবা সাহেবের চিন্তাধারা দিগদিগন্তে ছড়িয়ে দিন। বাবা সাহেবের চিন্তাধারা ছড়িয়ে দিন। বাবা সাহেব অমর রহে। বাবা সাহেব অমর রহে। যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এমন একটা দিনে, যে দিনটার জন্য আমরা হয়তো অনেকেই আজকে যেখানে প্রাতিষ্ঠানিক জায়গায় পৌঁছতে পেরেছি, তার যে বানানো সংবিধান এবং সেখানে যারা পিছিয়ে রাখা মানুষ তাদেরকে যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, তার উপরেই আমাদের আজকের এই অস্মিতা, এই গর্বের প্রতিষ্ঠান। আমরা যখন আসছিলাম আপনাদের এখানে দেখলাম যে আম্বেদকরের চেতনা সত্যি সত্যি, যিনি প্রথমে গান গেয়েছিলেন আগুনের পরশমণির মতো ছড়িয়ে গেছে সবার চেতনায় এবং আপনারা আম্বেদকরের ধারণা বহন করে চলেছেন নিজেদের প্রাথমিক জীবনে। তাদেরকে আমার পক্ষ থেকে নীল অভিনন্দন। এই এখন আজকালকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আমরা দেখছি যে সংবিধানের উপর ভিত্তি করে আমাদের অস্তিত্ব, সেই সংবিধান কিন্তু আজকে বিপদের মুখে এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সবার প্রয়োজন যে আমাদের পায়ের মাটি যা শক্ত করেছে সেই মাটি থেকে আমাদের পা যেন সরে না যায় এবং সেই মাটি গাছের মতো যেমন আমাদের আগলে রাখে, আমাদেরও দায়িত্ব এই গাছকে আগলে রাখার। সংবিধানের মতো গাছ যা আমাদের ছায়া দিয়ে আসছে, আমাদের পালন করে চলেছে, আমাদের পুষ্টি দিয়ে আসছে, সেই গাছকে বাঁচিয়ে রাখার। আমি এখানে সবাই আম্বেদকর নিয়ে অনেক কিছুই জানেন। আমি ব্যক্তি জীবনে কিছু একটা দুটোই অভিজ্ঞতা বলবো, যে এই যে সাংবিধানিক যে অন্তর্ভুক্তি হয় বা আমাদের রিজার্ভেশনের জন্য অনেক জায়গায় আমাদের নিতে বাধ্য হন, কিন্তু এই নেওয়াটা তো মন থেকে মেনে নিতে পারেন না। তারপরেও আপনি জীবনে যেখানে গিয়ে প্রতিষ্ঠা হন, আপনি কিন্তু ওই ছোট জাত, দলিত, আদিবাসী, তাই এরা কখনোই আমাদের সমান নয়, এই ভাবনার শিকার হতে পারে। এবং আমি জানি, আমি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লিতে, সেখান থেকে আমি আমার MA, MPhil, PhD সবই করেছি। তো আমি যখন MPhil-এ বিষ্ণুপুর ঘরানা 18 শতাব্দীতে, যেটা একমাত্র এই বঙ্গদেশের ঘরানা, সেটা নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে যিনি চেয়ারপারসন তিনি বলেছিলেন যে আমি তো আদিবাসী, সেহেতু আমি এই উচ্চ সংস্কৃতির অংশ নয়, সেই জন্য আমি এই বিষয়ে কাজ করতে সক্ষম নই। তো এটাই হচ্ছে যে এই অন্তর্ভুক্তি যেটা হচ্ছে সেটা কিন্তু বাইরে হচ্ছে, সেটা মানুষ মেনে নিতে পারে না। তারপরে তো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেখানে আমি যেটাকে বলা হয় আনরিজার্ভ পোস্ট, সেখানেই পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও যিনি দ্বিতীয় হয়েছিলেন, তার যে টিচার, সে বলেছিল যে মেঘনা মুর্মু যদি সংরক্ষিত আসনে পেয়ে থাকতো তাহলে সেটা মেনে নেওয়া যেত, যেহেতু উনি আনরিজার্ভ পোস্টে পেয়েছেন, তাহলে এই কী বলবো, এই সিলেকশনটা ঠিক নয়। তো আমি এই সিলেকশন ঠিক কি, আমার যোগ্যতা ঠিক কি না, উনি তো আমার টিচার নয়, আমাকে কখনো শোনেনি। এই যে আমি একটি আমার যে আইডেন্টিটি, যে আমাদের অস্তিত্ব, যেটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা দলিত, আদিবাসী, মূলনিবাসী ভারতবর্ষের, তো সেটাকে কিন্তু মানুষ এইভাবেই ছোট করেন এবং মনে করেন যে মেধা আমাদের মধ্যে থাকতে নেই। এটা ভুলে যান যে মেধা আসলেই পয়সা দিয়ে কেনা হয়। তুমি যে বংশ পরম্পরায় যে সামাজিক সাংস্কৃতিক যে পুঁজি, যেটা জাস্ট জন্মেছে বলেই পেয়ে আসছে বংশ পরম্পরায়, তার জন্য তারা মেধাবী হয় এবং এটা যে যত সুযোগ পাবে, যেটা বাবা সাহেব আম্বেদকর আমাদের করে দিয়েছেন, যাকে সমশিক্ষা পেতে পারি, তো যে যত সুযোগ পাবে সে তাকে মেধাবী
এই মেধা অর্জন করা থেকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গা থেকেই আমি আজকে পশ্চিমবঙ্গের প্রথম আদিবাসী যে কোনো ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান পড়াচ্ছে, এবং তারপরেও আমি দেখি যখন কোভিডের সময় ইউজিসি বলে দেয় যে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে কিছু নির্দেশিকা আসে এবং আমি বলি যে এই বছর পরীক্ষার নির্ণায়ক অন্য কিছু হবে, এসে পরীক্ষা দেওয়া নয়, কারণ জীবনের মূল্য অনেক বেশি একটা বছরের কোনো ছাত্রছাত্রীর একাডেমিক ইয়ার থেকে, সে তো এসে পরীক্ষা না দিয়ে অন্যভাবে মূল্যায়ন হোক। সেটা বলাতে তখন বেথুন কলেজের এক ছাত্রী, জনৈকা ছাত্রী আমাকে ওই মানে আজ সকালে বুঝিয়ে দিয়েছিলাম এক মুর্মু সাঁওতালকে, সে আসলে আদিবাসী বলা শুরু হয়। তারপরে 1900 লোক এসে আমার পেজে নানা রকম কুমন্তব্য করেন এবং এমন একটা জায়গায় চলে যান, এবং 9 দিন পরে মেয়েটি আবার এসে অনলাইনে বলে যে তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, এবং আমাদের মতো মানুষরা এসসি এসটি ওবিসি সংখ্যালঘু মানুষরা তারা তো 10 বছর বসে থাকলেও তাদের কিছু এসে যায় না, কিন্তু যারা কোট আনকোট জেনারেল কাস্ট এরকম বলে কিছু হয় না, যারা জেনারেল কাস্ট তারা তাদের জন্য 1 বছর অনেক ইম্পর্টেন্ট। আমি যে কী বলতে চেয়েছিলাম, কোন মূল্যবোধ থেকে বলতে চেয়েছিলাম, সেটাকে মানে কমপ্লিটলি ঘুরিয়ে দিয়ে সে বলে যে আমি আত্মহননের পথ নেব, সেটা যাদবপুরের সামনে না বেথুন কলেজের সামনে। তখন আমি শরদিন্দু দা ছিলেন আমার পাশে, তখন কোভিড পিরিয়ড, আমরা খুব একটা একে অপরের সঙ্গে মিলিত হতে পারছিলাম না। সেই সময় দাঁড়িয়ে এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট, সেটাতে আমি একটা মামলা দায়ের করতে বাধ্য হই, এবং সেই মামলা আজ প্রায় 3.5 বছরের ওপর হয়ে গেছে। সে মামলা আজও চলছে। আমি যা যা আমাকে বলা হয়েছিল সেটা সমাজ মাধ্যমে এখনও মানে যে কেউ দেখতে পারে। এত আমাদের প্রমাণের থাকা সত্ত্বেও যদি আমার মতো জায়গায়, আমি এই জন্যই কেসটা লড়ছি, সত্যি আমার কিছু এসে যায় না যে কোন এক ছাত্রী আমাকে কি বললো, কারণ আমার নিজের বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ, যেটা কিনা পৃথিবীর 150টারও ওপরে লাইব্রেরিতে আছে। সে তো সত্যি কে আমায় কি বললো, আমি মেধাবী কি মেধাবী নই, আমি ছোটো জাত না ছোটো লোক, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি এটা দেখার জন্য যে আমি তো একটা সংবিধানের দ্বারা এম্পাওয়ার্ড হয়ে একটা জায়গায় আমি এসেছি, এবং এই এতটা দূর আসার পরেও মানুষ ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করলে, তাকে এই ধরনের অশিষ্ট ভাষা ব্যবহার করলে তাকে কত কিছু ভোগ করতে হয়, এবং শেষে কি হয় এটা দেখার জন্য এই 3.5 বছর, প্রায় 4 বছর হতে চললো, সেই লড়াই এখনও চালিয়ে চলেছি। এরপরেও অনেকে করেছেন, আগেও করেছেন। আশা করি আমরা জানি যে আমরা রোহিত ভেমুলার কথা জানি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই রাজ্যে কিন্তু চুনি কোটাল, যিনি প্রথম লোধা শবর আদিবাসী সম্প্রদায় থেকে যিনি বিএ পাশ করেছিলেন অ্যানথ্রোপোলজির করতেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, তাকে কিন্তু আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল, কারণ তাকে বলা হতো সেই ক্রিমিনাল জনগোষ্ঠীর প্রতিনিধি। তো এই আরও অনেক রোহিত ভেমুলা, আরও অনেক পায়েল তাদবি, আরও অনেক এরকম চুনি কোটালরা যাতে আমাদের এই বাংলার বুকে আরও না গড়ে ওঠে এবং আরও প্রতিবাদী কণ্ঠ উঠে আসে, সেই জন্যই আমাদের প্রয়াস জারি থাকবে। জয় ভীম, জয় ভারত।